নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 59 নিয়ে আলোচনা করব। তো এর আগে 1 থেকে 58 পর্যন্ত যা যা সেটগুলো দিয়েছি সেগুলো যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর এরপরে কিন্তু আমরা গ্রুপ ডি এবং এনটিপিসির উপর টার্গেট করে, কারণ এনটিপিসি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল। তোমরা আশা করি সকলেই মোটামুটি জানো, যারা না জানো তারা তো জানলেই। তো কিছুদিন ওয়েট করে দেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা ঠিকঠাক করো। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে জানাতে পারো, ওকে। আর তোমার একটা হচ্ছে এনটিপিসি, একটা যেটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল, আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল কিন্তু 21 তারিখ থেকে যত সম্ভব শুরু হবে। তো যারা 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 এখনও আমাদের যে সন্তু একাডেমি যে কী চ্যানেল বলে ওটাকে, টেলিগ্রাম চ্যানেল, হ্যাঁ, সেটাতে যারা জয়েন হওনি জয়েন করে নিও। তো চলো আজকের যে ফার্স্ট যে কোশ্চেন পেপার, আজকে যে ফার্স্ট কোশ্চেন, তো সেটা নিয়ে আলোচনা করি। দেখো, বলছে কম্পাইলার প্রকৃতপক্ষে কী? এক ধরনের অপারেটিং সিস্টেম, এক ধরনের ইন্টারপ্রেটর, প্রোগ্রামিং ভাষা লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার প্রোগ্রাম, নাকি মেশিন ল্যাঙ্গুয়েজকে আমাদের ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করার প্রোগ্রাম? তো কি বলছে কম্পাইলার, এই কম্পাইলার অ্যাকচুয়ালি কী? তো কম্পাইলার মনে রাখবে এই যে প্রোগ্রামিং যে ভাষা, তো প্রোগ্রামিং ভাষা লেখা প্রোগ্রামকে, মানে প্রোগ্রামিং ভাষা লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে হচ্ছে কম্পাইলার। আরেকবার দেখো, প্রোগ্রামিং ভাষা লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করে। নেক্সট কোশ্চেন, অক্সিজেন থেকে নাইট্রোজেনের আয়নীয়করণ সম্ভাবনা বেশি থাকে কারণ? দেখো, অ্যাকচুয়ালি আমরা জানি পর্যায় সারণীর, যদি আমরা মনে করো যদি আমরা গ্রুপ ওয়ানে কী আছে, গ্রুপ ওয়ান বলছি কেন, পিরিয়ড ওয়ান, P1 পর্যায় ওয়ানে আছে কি হাইড্রোজেন, আর লাস্ট গ্রুপ যেটা গ্রুপ 18-এ থাকে হিলিয়াম, ঠিক আছে। পিরিয়ড টুতে P2, তো P2 মানে পিরিয়ড টুতে কী কী থাকে তোমার? লিথিয়াম, সেইভাবে লিথিয়ামের পরে কী থাকে, 3-এর পরে 4 লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এরকম থাকে। তো আমাকে বলেছে যে অ্যাকচুয়ালি দেখো, মনে রাখবে যে পর্যায় সারণীর একটা পর্যায় বরাবর এইগুলো লেফট টু রাইট, এটা হচ্ছে লেফট, তাই না? লেফট টু রাইট আমরা যদি যাই তাহলে অ্যাকচুয়ালি লেফট টু রাইট গেলে কী হয়, লেফট টু রাইট গেলে এই আয়নীয়করণ কিন্তু বাড়তে থাকে। কিন্তু ভালো করে বুঝবে, কিন্তু অক্সিজেন বলেছে, দেখো নাইট্রোজেন আগে, তারপরে কিন্তু অক্সিজেন, তাহলে অক্সিজেনের আয়নীয়করণ সম্ভাবনা বেশি হওয়া উচিত ছিল, কিন্তু আমাকে কোশ্চেনটা দিয়েছে দেখো, অক্সিজেনের থেকে নাইট্রোজেনের আয়নীয়করণ সম্ভাবনা বেশি, কিন্তু হওয়া উচিত ছিল কি, পর্যায় সারণীতে বলা আছে যে একই পর্যায় বরাবর যত বাঁ দিক থেকে ডান দিকে যাবে তত আয়নীয়করণ এর সম্ভাবনা বেশি হবে, কিন্তু এখানে উল্টোটা। এই উল্টোটা হওয়ার কারণ কি? তো এটা পরীক্ষায় আসে, এটা কি এবার দেখো এই কনসেপ্টটা আগে বোঝো, ব্যাপারটা কি। তো ব্যাপারটা হচ্ছে, আমি যদি একটা পেজ নিলাম, দেখো যদি নাইট্রোজেনের আমরা ইলেকট্রন বিন্যাস করি, তো নাইট্রোজেন তোমরা জানো নাইট্রোজেন হচ্ছে 7, তো নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস করলে হবে, তোমরা যারা 10 বেসিস পর্যন্ত পড়েছো তারা কীভাবে করছে, 2,5, ভালো করে বুঝবে, 2,5। যদি অক্সিজেনের আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে, অক্সিজেন যেহেতু 8 তাই ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,6, ক্লিয়ার? এবার একটা জিনিস এবার এখানে মনে রাখতে হবে, দেখবে যে প্রথম যে কক্ষপথ সেটাকে বলা হয় কে কক্ষপথ, সেরকম মানে এটা হচ্ছে কে কক্ষপথ, তারপরে কে, এল, তারপরে এম, এরম বিভিন্ন কক্ষপথ থাকে। তো তোমাদের এত ডিটেলসে দরকার নেই, তোমার শুধু এইটুকু মনে রাখবে যে নাইট্রোজেনের থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু নাইট্রোজেনের কেন বেশি? এবার দেখো, এই যে লাস্ট যে কক্ষপথের যে ইলেকট্রনটা সেটা পি অরবিটালে প্রবেশ করে। এবার পিতে অ্যাকচুয়ালি 3টে ঘর আছে, মানে এগুলোকে বলা হয় সাপ শেল। তো পিতে 3টে ঘর আছে, আর এইখানেও 3টে ঘর আছে, তাহলে অক্সিজেনের ক্ষেত্রেও 3টে ঘর আছে। এবার কাহিনী কোথায়? কাহিনী হচ্ছে এই যে 5 নম্বর যে মানে এল কক্ষপথের যে ইলেকট্রনটা আছে, মানে এটা যদি আরও ডিটেলসে পড়ো, আরও ডিটেলসে পড়লে অ্যাকচুয়ালি যদি 11-12-এ যারা পড়েছো, এর ইলেকট্রন বিন্যাস, এই যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম 1s2, 2s2, 2p, দেখো 2 আর 2 4, কিন্তু টোটাল ইলেকট্রন কত? 7, তাহলে 2p3, ক্লিয়ার? আর যদি সেইভাবে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে এটা হবে 1s2, 2s2, 2p4, কেননা 8 আছে, তো 8 হলে কত হবে? দেখো 2 আর 2 4, 4 আর 4 8। এবার কাহিনী দেখো, এটা হচ্ছে 2p অরবিটাল, এইটা হচ্ছে 2p অরবিটাল, এটাও 2p অরবিটাল,
ক্লিয়ার। এবার নাইট্রোজেনের ক্ষেত্রে যেহেতু লাস্ট কক্ষপথে টুপিতে 3টে ইলেকট্রন আছে, তাহলে আমি প্রথমে 3টে ইলেকট্রন এইভাবে বসিয়ে দিলাম, এগুলোকে বলা হয় ইলেকট্রন ফিল করতে হয় এইভাবে, ক্লিয়ার। কিন্তু অক্সিজেনে আছে 4টে ইলেকট্রন, তো অক্সিজেনের 4টে ইলেকট্রন বসালাম, প্রথম একটা একটা করে ইলেকট্রন ভরতে হয়, তারপরে যদি এক্সেস থাকে তখন ডবল ডবল ঢুকবে, ক্লিয়ার। এবার নিয়ম কি বলে ভালো করে বুঝবে। নিয়ম বলে যে কোনো একটা অরবিটাল যদি হাফ ফিল্ড হয় বা ফুল ফিল্ড হয়, কি বললাম, কোনো একটা অরবিটাল, মানে অরবিটাল কোনগুলো, এগুলো এই যে বক্সগুলো এক একটা অরবিটাল, বা এই পুরো এটাকে বলা হয় পি অরবিটাল। তাহলে পি অরবিটাল যদি কমপ্লিটলি ফিল্ড হয় তখন সেখানে টোটাল একটা অরবিটালে, মনে রাখবে একটা, এই যে অরবিটাল, এই একটা অরবিটালে 2টো করে ইলেকট্রন প্রবেশ করতে পারে, তাহলে 3টে অরবিটালে টোটাল 6টা ইলেকট্রন প্রবেশ করতে পারবে। তাহলে 6টা যদি ইলেকট্রন প্রবেশ করে তখন সেটাকে বলা হয় ফুল ফিল্ড। কিন্তু যদি এই যে 3টে মানে 6টার জায়গায় 3টে ইলেকট্রন প্রবেশ করে এবং প্রত্যেকে একটা একটা করে প্রবেশ করা হয়, তখন সেটাকে বলা হয় হাফ ফিল্ড, ক্লিয়ার। কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে কিন্তু সেটা হাফ ফিল্ড হচ্ছে না, কারণ অক্সিজেনের একটার মধ্যে কিন্তু 2টো ইলেকট্রন আছে, তাহলে টোটাল অক্সিজেনের 2p অরবিটাল হাফ ফিল্ড না। এবার আয়নীয়করণ শক্তির মানে সংজ্ঞাটা হচ্ছে যে একটা ইলেকট্রনকে বার করতে তোমার যে ক্ষেত্রে বেশি এনার্জি লাগবে, কোনো একটি ইলেকট্রনকে বার করতে যে ক্ষেত্রে বেশি এনার্জি দিতে হবে তার আয়নীয়করণ শক্তি বেশি হবে। এবার আমি কি বললাম যে হাফ ফিল্ড থাকলে সেগুলো খুব স্টেবল হয়, আর যে স্টেবল হবে সে কি সহজে কি ভাঙতে চাইবে, মানে সেইখান থেকে ইলেকট্রন দিতে চাইবে, তো দিতে চাইবে না। তো এই কারণে কিন্তু এই যে নাইট্রোজেনের ক্ষেত্রে 3টে হাফ ফিল্ড মানে 3টে পি ইলেকট্রন থাকায় কিন্তু নাইট্রোজেনের আয়নীয়করণ অক্সিজেনের তুলনায় বেশি হয়, অর্থাৎ সেইখান থেকে ইলেকট্রনকে বার করতে তোমার বেশি শক্তি দিতে হয়। আশা করি এটা বোঝানোর উদ্দেশ্যে একটু ডিটেলসে বোঝালাম, এই কারণেই যে বোঝালে জিনিসটা তোমাদের মনে থাকবে। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে এই যে অপশান নাম্বার এ, যে অর্ধেক ভর্তি পি অরবিটালের স্থায়িত্ব বেশি। তো এই স্থায়িত্ব বেশি হওয়ার জন্যই নাইট্রোজেনের যে আয়নীয়করণ সেটা অক্সিজেনের থেকে বেশি হয়। তো আশা করি আর ভুলবে না। তো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 3 কি আছে বলছে, বাস্কেটবল খেলায় প্রকৃতপক্ষে কতজন খেলোয়াড় প্রয়োজন? বাস্কেটবল খেলায় প্রকৃতপক্ষে কতজন খেলোয়াড় প্রয়োজন? অপশান 4, 5, 6 নাকি 7? তো মনে রাখবে বাস্কেটবল খেলায় কিন্তু অপশান ভি, অর্থাৎ 5 জন খেলোয়াড়ের প্রয়োজন কিন্তু বাস্কেটবল খেলায়। নেক্সট কোশ্চেন, ট্যালিতে তৈরি লেজার মুছে ফেলার কিবোর্ড কমান্ড কি, মানে শর্ট কি যাকে বলা হয়? তোমরা এগুলো বিশেষ করে গ্রুপ ডিতে কিন্তু খুব দেয়, গ্রুপ ডি এনটিপিসি কম্পিউটার থেকে কিন্তু প্রায় 2-3টে কোশ্চেন কিন্তু দেয়, মনে রেখো। তো অল্ট প্লাস ডি, কন্ট্রোল প্লাস ডি, নাকি শিফট প্লাস ডি, নাকি অল্ট প্লাস F2? তো মনে রাখবে ট্যালিতে তৈরি যে লেজার, সেই লেজার মুছে ফেলার কিবোর্ড হচ্ছে অল্ট প্লাস ডি, ALT প্লাস ডি, ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস কী ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল ফোকাস কী ছিল? সেবা বিভাগ, কৃষি ও শিল্প খাত, নাকি শুধু কৃষি খাত, নাকি শুধুমাত্র শিল্প খাত বা শিল্পক্ষেত্র? তো মনে রাখবে প্রথম পঞ্চবার্ষিকী যে পরিকল্পনা তার প্রধান যে মূল ফোকাস ছিল সেটা হচ্ছে শুধুমাত্র কৃষিক্ষেত্রে। এবং তোমরা বহুবার পড়িয়েছি যে প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা কত থেকে কত, 1951 থেকে 5 বছর 1956, তাই না? 1951 থেকে 1956, এবং সেই পরিকল্পনাটা কি? হ্যারোড ডোমার মডেলের উপর ভিত্তি করে কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি হয়েছিল, এবং এটা কৃষিক্ষেত্রেও প্রাধান্য দেওয়া হয়েছিল, এটাও তোমরা জানো। এবং ওই সময় যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে পেশ করেছিলেন তার নাম কি? তিনি হচ্ছেন আমাদের প্রথম যে প্রধানমন্ত্রী, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সংসদে তিনি পেশ করেন। এবং এইখানে একটা কোশ্চেন আসে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে চেয়ারম্যান, তোমরা তো জানো সেটা প্রধানমন্ত্রী হতে হবে, তাহলে তোমরা জানো সেটা জওহরলাল নেহেরুই হবে। এবার কোশ্চেন একবার এসেছিল যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম সহসভাপতি কে ছিলেন? মানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম সহসভাপতি কে ছিলেন? তো মনে রাখবে গুলজারিলাল নন্দ ছিলেন কি? প্রথম সহসভাপতি, ক্লিয়ার। এবং কোন অর্থনীতিবিদের পরিকল্পনা এটা হয়েছিল? মনে রাখবে KN রাজ।
KN রাজ। এবং এর সাথে কোশ্চেন এটাও দেয় যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বার্ষিক জিডিপি বৃদ্ধির হার, মানে বার্ষিক যে তোমার দেশজ উৎপাদন বৃদ্ধি বা জিডিপি সেটা কত পার্সেন্ট ছিল সেটাও পরীক্ষায় খুব আসে। 2.1% কিন্তু প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এই জিডিপি বৃদ্ধির হার কিন্তু ছিল। নেক্সট কোশ্চেন, কোন সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে? তো 1924, 1900 নাকি 1925 নাকি 1923? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার অপশান নাম্বার বি, 1900 সালে কিন্তু ভারত প্রথম অলিম্পিক গেমসে কিন্তু অংশগ্রহণ করে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। এবং এটাও মনে রেখো যে যদি বলা হয় প্রথম অলিম্পিক গেমস যে চালু হয় প্রথম অনুষ্ঠিত হয় কোথায়? তো বহুবার পড়িয়েছি গ্রিসের এথেন্সে, এবং সালটা হচ্ছে 1896। 1896 সালে কিন্তু গ্রিসের এথেন্সে প্রথম আধুনিক অলিম্পিক গেমস কিন্তু চালু হয়। এবং ভারত প্রথম কবে অংশগ্রহণ করে? ভারত অংশগ্রহণ করে কিন্তু 1900 সালে। ক্লিয়ার? এবং এর সাথে একটা জিনিস মনে রাখবে যে এর সাথে একটা গুরুত্বপূর্ণ যে ভারত প্রথম, যদি বলা হয় যে ভারত প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে মানে তোমার অংশগ্রহণ করে কত সালে? তো মনে রাখবে 1920 সালে। 1920 সালে কিন্তু ভারত প্রথম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে কিন্তু অংশগ্রহণ করে। এবং হকিতে এটাও খুব দেয় যে হকিতে প্রথম স্বর্ণপদক জেতে ভারত কত সালে? তো মনে রাখবে 1928 সালে। 1928 সালে কিন্তু হকিতে ভারত প্রথম স্বর্ণপদক জেতে। এবং সেই সাথে মনে রাখবে সেটা কোথায় হয়েছিল? আমস্টারডাম অলিম্পিকে। ক্লিয়ার? এর সাথে অলিম্পিক দিয়ে আরও অনেক কোশ্চেন হয়, যে কেডি যাদব নিয়ে একটা কোশ্চেন হয়, যে তিনি কেডি যাদব প্রধানত কুস্তিগীর ছিলেন, এবং তিনি প্রথম স্বতন্ত্র স্বর্ণপদক পেয়েছিলেন কিন্তু এই কেডি যাদব, তাই না? প্রথম স্বতন্ত্র স্বর্ণপদক পেয়েছিলেন হচ্ছে কেডি যাদব। চলো পরবর্তী কোশ্চেন নাম্বার 7। একটি বস্তু দ্বারা অর্জিত শক্তি 1500 জুল বলে দেওয়া আছে, এবং এর ভর হলো 15 কিলোগ্রাম। বহুবার এই অঙ্ক করিয়েছি, তোমরা নিজেরা চেষ্টা করবে। দেখো আমি আগে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু, আমার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে কিন্তু আমি অ্যান্সার দিই না। আমি আবারও বলি, অ্যান্সার না দেওয়ার কারণ হচ্ছে তোমরা নিজের আগে করো যেগুলো তোমরা পারবে না, বা যদি মনে করো এক্সট্রা, কেননা আমি তো শুধুমাত্র কোশ্চেন আনসার বলি না, সেখানে অপশানের উপরে এক্সট্রা তথ্য দিই যেখানে বলার কিছু থাকে। তো এই কারণে তোমরা ভিডিওগুলো দেখলে নিঃসন্দেহে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো আমি টেলিগ্রামে এই কোশ্চেনগুলো দিয়ে দেবো, তোমরা আগে চেষ্টা করবে, যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত আছো তারা নিজেরা করার চেষ্টা করবে। করার পরে তোমরা ভিডিওগুলো দেখো, তোমাদের নিশ্চয়ই উপকার হবে। বলছে একটি বস্তু দ্বারা অর্জিত শক্তি 1500 জুল, এর ভর দেওয়া আছে 15 কিলোগ্রাম। তাহলে বলছে মাটি থেকে বস্তুটির উচ্চতা কত? দেখো আমাকে যখনই শক্তি দেওয়া আছে, শক্তি বলেছে এবং ভর দেওয়া আছে আর উচ্চতা চেয়েছে, তখন আমাকেই প্রথমেই ভাবতে হবে কি, এইখানে তো তোমায় কোনো দেয়নি, কোনো গতিবেগ কিছু দেয়নি। এখানে জি এর মান দেওয়া আছে, একটা গ্র্যাভিটেশনাল এনার্জি এর মানটা দেওয়া আছে। তাহলে আমি উচ্চতা নির্ণয় করব, বা সেই শক্তির কী শক্তি। তো তখন তোমাকে ভাবতে হবে, এখানে যখন ভি এর ভ্যালু দেয়নি, তাহলে তোমাকে এখানে বুঝতে হবে স্থিতিশক্তির কথা বলেছে, স্থিতিশক্তি। ক্লিয়ার? তাহলে স্থিতিশক্তির ফর্মুলা কি? স্থিতিশক্তির ফর্মুলা মনে রাখতে হবে mgh। তাহলে তোমাকে mgh মান এটা বলে দিয়েছে। তাহলে এম মানে কত? এম মানে 15 কিলোগ্রাম। এসআইতে দেওয়া আছে, তাহলে এটা 15 গুণ জি এর মান বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাও এসআইতে আছে, তাহলে 10 লিখলাম। আর এইচ আমি জানি না, আমাকে এইচ বার করতে বলেছে। আর এবার একটা জিনিস দেখো, এইচ কিন্তু সেন্টিমিটারেও আছে, মিটারেও আছে, নিউটন আছে, পাস্কাল আছে। এবার ভালো করে বুঝবে, এখানে কিন্তু সব 10 আছে অপশন। আগে বার করি, দেখো 10 তো অ্যান্সার হবেই। দেখো এইখানে আগে অঙ্কটা করাই, দেখো মজাটা কোথায়। এটা কিন্তু গ্রুপ ডির কোশ্চেন, কিন্তু মজাটা কোথায়? আমাকে অঙ্ক করার প্রয়োজনই নেই। কেন প্রয়োজন নেই পরে আসছি, আমি অঙ্কটা করিয়ে নিই। তাহলে এই মানটা দেওয়া আছে 1500 জুল, তাহলে আমি 1500 এখানে লিখলাম। এবার কাটাকাটি করি, এখানে 0 0 কেটে দিলাম, আর এখানে 15 দিয়ে 15 কাটলে 15 10কে তোমার 150, তার মানে এইচের মান বেরোলো আমার 10। এবার আমি কাহিনী বলি, এখানে যেহেতু সব মান 10 দেওয়া আছে, তাহলে আমার প্রথম কথা অঙ্কটা করার কোনো প্রয়োজনই নেই, প্রথম কথা। এবার দ্বিতীয় হচ্ছে, দেখো উচ্চতার সিজিএস একক আর এসআই একক কি? উচ্চতা মানে কি? উচ্চতা মানেই ডিস্টেন্স, তার মানে হয় সেন্টিমিটার হবে, না হয় মিটার হবে, আর তো কিছু হবে না। তাহলে এই অঙ্ক করার প্রয়োজন নেই, অঙ্ক দেখেই
তুমি অ্যান্সার রাইট করতে পারবে। শুধু তোমাকে দেখতে হবে এটা এসআইতে আছে নাকি সিজিএস আছে। যেহেতু জুল আছে তার মানে এসআই, তো অ্যান্সার হবে কি 10 মিটার। আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে কী হবে। আর নিউটন সম্বন্ধে একটু বলে দিন। নিউটন কি? নিউটন হচ্ছে তোমার বলের এসআই একক এবং পাস্কাল হচ্ছে চাপের এসআই একক। চলো পরবর্তী কোশ্চেন কী আছে। প্রথম কোন ভারতীয় স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণপদক পেয়েছিলেন? দেখো কিছুক্ষণ আগেও কিন্তু এই কোশ্চেনটা কিন্তু আলোচনা করলাম যে স্বতন্ত্রভাবে অলিম্পিকে স্বর্ণপদক কে পেয়েছিলেন। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার এখানে কিন্তু তোমার অভিনব বিন্দ্রা হবে, এটা মাথায় রেখো। দেখো এর আগেও বলেছিলাম, সেটা হচ্ছে স্বর্ণপদক যদি বলে তখন হবে অভিনব বিন্দ্রা, কিন্তু যদি বলা হয় যে প্রথম স্বতন্ত্র পদক পেয়েছিলেন কে, তখন হবে কেডি যাদব। সেটা স্বর্ণপদক নাও হতে পারে বা স্বর্ণপদক ছাড়া অন্য কোনো পদক পেয়েছিলেন, কিন্তু স্বতন্ত্র পদক পেয়েছিলেন কে, তখন হবে কেডি যাদব। সেটা হচ্ছে 1952 যত সম্ভব, 1952। ক্লিয়ার? স্বাধীন ভারতের প্রথম স্বতন্ত্র পদক পেয়েছিলেন তখন হবে কেডি যাদব। কিন্তু যে বলতে অলিম্পিকে স্বতন্ত্রভাবে স্বর্ণপদক যখনই বলবে তখন কিন্তু অভিনব বিন্দ্রা কিন্তু অ্যান্সার হবে। এগুলো কিন্তু মাথা ঠান্ডা করে তোমরা করে আসবে। নেক্সট কোশ্চেন, নবকলেবর উৎসব কোন রাজ্যের সঙ্গে যুক্ত? ওড়িশা, আসাম, সিকিম নাকি পশ্চিমবঙ্গ? তো নবকলেবর উৎসব কার সাথে, কোন রাজ্যের সাথে যুক্ত? তোমরা জানো উড়িষ্যা। উড়িষ্যা কিন্তু এই নবকলেবর উৎসবের সাথে জড়িত। আধুনিক পর্যায় সারণীর কোন পর্যায়ে 32টি মৌল রয়েছে? দেখো তোমরা সকলেই জানো পর্যায় সারণীর 7টা পর্যায়। প্রথম পর্যায়ে কটা, ফার্স্ট পিরিয়ডে কটা মৌল থাকে? 2টো মৌল। সেকেন্ড পিরিয়ডে কটা মৌল থাকে? 8টা মৌল। থার্ড পিরিয়ডে কটা মৌল থাকে? তোমার হচ্ছে 8টা মৌল। ফোর্থ পিরিয়ডে কটা মৌল? 2, 8, 8, তারপরে 18টা মৌল। তারপর হচ্ছে ফিফথ পিরিয়ডে কটা থাকে? পঞ্চম পিরিয়ডে, সেখানেও থাকে 18টা। সিক্সথ পিরিয়ডে কটা থাকে? 32টা। আর 7তম পিরিয়ডে কিন্তু এখনও সেখানে অনির্দিষ্ট, মানে এটা এখনও পুরোপুরি হয়নি, তবে তোমাকে দিলে এই 6 পর্যন্ত দেবে। তাহলে 32টা মৌল থাকে কোন পিরিয়ডে? এটা হচ্ছে অপশান বি, সিক্সথ পর্যায়। 6-এ কিন্তু 32টা মৌল থাকে। আমি অন্যান্য পর্যায়ের কথাগুলোও বলে দিলাম, আশা করি তোমাদের এগুলো মনে থাকবে এবং এইভাবে কিন্তু তোমাকে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, পাওয়ার পয়েন্ট কী ধরনের সফটওয়্যার? এটা কি ওয়ার্ড প্রসেসিং, প্রোগ্রামিং, নাকি স্প্রেডশিট, নাকি প্রেজেন্টেশন? মানে প্রেজেন্টেশন। তো পাওয়ার পয়েন্ট এটা কী ধরনের সফটওয়্যার? তো মনে রাখবে এটা একটা প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্ট কি? এটা একটা প্রেজেন্টেশন। নেক্সট কোশ্চেন বলছে পদার্থবিজ্ঞানের কোন শাখাটি স্থির ত্বরণের, সরি এটা ত্বরণ হবে না, এটা তরলের হবে, ঠিক আছে? এটা হবে কি তরলের, স্থির তরলের বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। উৎস্থিতিবিদ্যা, জ্যোতির্পদার্থবিদ্যা, তাপগতিবিদ্যা, অপটিক্স। দেখো তাপগতিবিদ্যা তো তাপ নিয়ে কাজের কথা বলা হয়েছে, তাপ নিয়ে কাজ করে। অপটিক্স মানেই সেখানে আলো নিয়ে কাজ করে। জ্যোতির্বিদ্যা সেখানে মহাকাশ বিজ্ঞান নিয়ে কাজ করে। তাহলে পড়ে থাকলো কি? তরলের যে বৈশিষ্ট্য নিয়ে সেটা মনে রাখবে, সেটা হচ্ছে উৎস্থিতিবিদ্যা হচ্ছে তরলের বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কবে করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ যে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী 1951, 1953, 1952 নাকি 1950? তো রাইট আনসার 1952 সালে কিন্তু প্রথম সংশোধনী, 1951 সালে, তাই না? 1951 সালে কিন্তু প্রথম সংশোধনী করা হয়েছিল। এবং প্রথম সংশোধনী ভারতীয় সংবিধানের, এটাও পরীক্ষায় আসে যে ভারতীয় সংবিধানের যে প্রথম সংশোধনী করা হয়েছিল সেটা কততম তফসিলে? তো মনে রাখবে নবম তফসিলে কিন্তু এটা যোগ করে। হ্যাঁ, মানে নবম তফসিলকে যোগ করে, অ্যাকচুয়ালি প্রথম সংশোধনীর মাধ্যমে নবম তফসিলকে যোগ করে। ক্লিয়ার? তাহলে কত সাল প্রথম সংশোধনী করা হয়েছিল? কত সালে? 1951 সালে। ওকে, এটার সঙ্গে আরও অনেক কিছু, প্রথম যে সংশোধনী সেখানে অ্যাকচুয়ালি আরও অনেক কিছু হয়, মানে মত প্রকাশের যে তোমার যে স্বাধীনতা সেটাকে কি করা হয়েছে? ছোট করা হয়েছে, অধিকারটাকে ছোট করা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, বলছে মানবদেহের যে পিএইচ বলতে এই পিএইচ তোমরা জানো, পিএইচ মানে কি? নেগেটিভ লগারিদম এরকম দিতে পারে। পিএইচ মানেটা কি? তো মনে রাখবে পিএইচ মানে দুটো লেখা যায়, মাইনাস লগ বেস 10 কনসেন্ট্রেশন H+, এটা হচ্ছে পিএইচ, আর পিওএইচ আলাদা। তো দ্যাট মিন্স H+ আয়নের
যেখানে লগের নিধান 10 তার নেগেটিভ লগারিদমকেই বলা হয় কি পিএইচ। ক্লিয়ার? বলছে মানবদেহের যে পিএইচের পরিসীমা সেটা কত থেকে কতর মধ্যে, তো মনে রাখবে সেটা হচ্ছে 7.35 থেকে 7.45 কিন্তু মানবদেহের পিএইচের পরিসীমা। আর এইখান থেকে পিএইচ দিয়ে বহুত কোশ্চেন হয় যে বিশুদ্ধ জলের পিএইচ কত, হ্যাঁ এগুলো কিন্তু বহুত আসে। বিশুদ্ধ জলের পিএইচ তোমরা জানো, বিশুদ্ধ জলের পিএইচ হচ্ছে 7, আর 7-এর কম হলে সেই জলটা আম্লিক, আর 7-এর বেশি হলে সেটা হচ্ছে তোমার ক্ষারীয়, এবং শুধু 7 হলে সেটা হচ্ছে প্রশম। আশা করি এগুলো জানো। এবং এখানে আর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেয় যে বৃষ্টির জলের পিএইচ এর মান কত হয়, তো মনে রাখবে বৃষ্টির জলের যে পিএইচ সেটা সাধারণত 5.6 একটু কম হয়, এর কম হয়। বৃষ্টির জলের পিএইচ হচ্ছে 5.6 একটু কম হয়। আর আরেকটা খুব কোশ্চেন দেয় যেটা হচ্ছে আমরা যে মিল্ক অফ ম্যাগনেশিয়া যেটা আমরা খাই ওষুধ হিসাবে, হ্যাঁ মিল্ক অফ ম্যাগনেশিয়া, তো মিল্ক অফ ম্যাগনেশিয়ার পিএইচের মান কত, এটাও গ্রুপ ডিকে গতবার দিয়েছিল 2018 সালে, তো মনে রাখবে 10.5। এটা এই ডেটা কিন্তু পুরো হুবহু দেবে, ওকে, যে মিল্ক অফ ম্যাগনেশিয়া এই যে দ্রবণ এর পিএইচের মান কত, মনে রাখবে 10.5। দাঁতের পিএইচ, আমাদের দন্তক্ষয় শুরু হয় কত পিএইচের নিচে গেলে, তো মনে রাখবে দন্তক্ষয় শুরু হয় 5.5, এই পিএইচের নিচে যখনই চলে যাবে তখনই আমাদের দাঁতে ক্ষয় শুরু হবে। তো আমাদের এর জন্য সকালবেলা অ্যাকচুয়ালি রাতের দিকে দাঁত মাজাটা কিন্তু খুবই উপকার। হ্যাঁ ঠিক আছে, সকালবেলা তুমি মাজতেই পারো, কিন্তু রাতের দিকে দাঁত মেজে ঘুমালে আমাদের কিন্তু এই যে গ্যাস হয় সেই গ্যাসে যে পিএইচ লেভেলটা দাঁতের পিএইচের লেভেলের অনেকটা নর্মাল থাকে, মানে পিএইচ 5.5-এর নিচে যায় না। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন, বায়ুর চাপ নির্দিষ্ট তাপমাত্রায় ড্যাশের সমানুপাতিক। বলছে বায়ুর চাপ একটা তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রা কিসের সমানুপাতিক, আয়তন, গতিবেগ, দূরত্ব নাকি ঘনত্ব। তো বায়ুর চাপ কিসের সমানুপাতিক, তোমরা সকলেই জানো এর অ্যান্সার করতে হবে, বায়ুর চাপ হচ্ছে ঘনত্বের সমানুপাতিক। বায়ুর চাপ হচ্ছে ঘনত্বের সমানুপাতিক। কেননা ঘনত্ব মানে কি, যেমন ঘনত্ব মানে হচ্ছে ধরো সাপোজ একটা নির্দিষ্ট আয়তনে তোমার যত বেশি জিনিস দেবে, একটা শরবত বানাচ্ছ, তো তুমি যদি লেবুর পরিমাণ বাড়াও একটা নির্দিষ্ট গ্লাসের মধ্যে, তুমি যদি একজনকে তুমি শরবত বানালে সেখানে 2টো লেবু দিয়ে বানালে, একজনকে 10টা লেবুর দিয়ে বানালে, তাহলে যেখানে বেশি দেবে তার ঘনত্ব বেশি, তাহলে ঘনত্ব বেশি মানেই সেখানে তোমার কী হবে, তার পরিমাণটা বেশি, অর্থাৎ ঘনত্ব বাড়লে, গ্যাসের যদি ঘনত্ব বাড়ে তাহলে বায়ুর চাপ কী হবে, বায়ুর চাপও বাড়বে। হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে গঠিত হয়, 1920, 1922, 1924 নাকি 1926? তো মনে রাখবে রাইট অ্যান্সার 1924 সালে। 1924 সালে কিন্তু এই হিন্দুস্তান রিপাবলিকান কিন্তু অ্যাসোসিয়েশন গঠিত হয়। এবং এইখানে একটা খুব সুন্দর একটা জিনিস বলি, যে এই যে হিন্দুস্তান রিপাবলিকান এর সাথে এটা কিন্তু পরীক্ষা আসে যে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এটি নিচের কোন ঘটনার সঙ্গে জড়িত। তো মনে রাখবে যে কাকোরি যে ষড়যন্ত্র হয়েছিল, কাকোরি ট্রেন দুর্ঘটনা তোমরা জানো, কাকোরি যে ষড়যন্ত্র, এই কাকোরি ষড়যন্ত্রের সঙ্গে কিন্তু এই হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন কিন্তু জড়িত, এটা পরীক্ষা আসে। ক্লিয়ার? আর এখানে যদি বলা হয় এরকমও পরীক্ষা আসে যে কাকোরি ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নিম্নের কোন ব্যক্তি, তো মনে রেখো 3জন ব্যক্তি বিশেষ করে এই ষড়যন্ত্রের সাথে জড়িত, সেটা হচ্ছে তোমার বিসমিল খান এরকম কিছু, রোশন সিং আর রাজেন্দ্র লাহিড়ী। ঠিক আছে, এই 3জন গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? চলো এবং এর সাথে একটা জিনিস আরেকটা বলে রাখি যে হিন্দুস্তান রিপাবলিকান যে অ্যাসোসিয়েশন এর পরবর্তীকালে একটা নাম হয়, এর পরবর্তীকালে পাল্টে এই নামটা হয় তোমার কি যেন নামটা, হ্যাঁ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। নেক্সট কোশ্চেন, বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থার কতগুলি দেশের সদস্যপদ রয়েছে? ক্লিয়ার? তো কতগুলি রয়েছে, 168, 160, 164 নাকি 165? তো রাইট অ্যান্সার 164টি সদস্যপদ রয়েছে। এবং এইখানে কোশ্চেন আছে যে ডব্লিউটিও, এই যে বিশ্ব বাণিজ্য সংস্থার যেটাকে বলা হয় ডব্লিউটিও, তো এর সদর দপ্তর কোথায়? আশা করি সকলেই জানো ডব্লিউটিওর সদর দপ্তর সেটা হচ্ছে কোথায়, জেনেভাতে, তাই না? জেনেভাতে হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু এই ডব্লিউটিওর সদর দপ্তর অবস্থিত। এবং এইখানে দুটো কোশ্চেন, দুটো কি আরও অনেক কোশ্চেন হয়, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে আগে মনে রাখবে এই যে বিশ্ব বাণিজ্য সংস্থা এর আগের নাম ছিল গ্যাট, GATT। তো পরীক্ষায় গ্রুপ ডিতে এরম দিয়েছিল যে কত সালে
গ্যাটের নাম পরিবর্তন করে সেটা ডব্লিউটিওতে পরিবর্তন হয়, মানে ডব্লিউটিওতে সেই চেঞ্জিংটা আসে। তো মনে রাখবে 1995 সালের ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু এই যা আলোচনা করছি না সব দেখবে। এরপরে যে গ্রুপ ডি আছে, এনটিপিসি আছে, তারপরে তোমার আরপিএফ তো সামনে আছে, এবং কি অন্যান্য যেসব পরীক্ষা আছে সমস্ত পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো আসবে, তোমরা দেখে রেখো। 1995 সালের পয়লা জানুয়ারিতে কিন্তু এই গ্যাট এটা পরিবর্তন হয়ে ডব্লিউটিওতে পরিবর্তন হয়। এবার তোমরা বলতে পারো তাহলে স্যার গ্যাটটা কবে তৈরি হয়েছিল? তো গ্যাটের আমার সালটা পুরোপুরি মনে নেই, তবে এইটুকু মনে রেখো যে বিশ্বযুদ্ধের মানে যখন ভারত স্বাধীন হয় ঠিক তার পরপরই, ওকে, ঠিক তার পরপরই, যদি কেউ জানো কমেন্টে দিও, আমার পুরো পিওর সালটা একদম খেয়াল নেই, এই কারণে আমি বলছি না। এবং এইখানে একটা কোশ্চেন মনে রেখো যে লাস্ট মানে যে দেশ লাস্ট এই ডব্লিউটিওর সদস্যপদ গ্রহণ করেছে, তো সেই যে দেশটার নাম, সেই দেশটার নাম কি? তো মনে রাখবে সেই দেশটার নাম হচ্ছে আফগানিস্তান। কি বললাম? আফগানিস্তান কিন্তু লাস্ট দেশ যে ডব্লিউটিও সদস্যপদ গ্রহণ করে, এবং সালটা মনে রাখো 2016 সাল থেকে সেটা কার্যকর হয়। পরবর্তী কোশ্চেন, ভারতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কালাপাক্কাম, কাকরাপুর, তারাপুর নাকি কৈগা? তো মহারাষ্ট্রের তারাপুর কিন্তু ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে মহারাষ্ট্রের তারাপুর। এবং এইখানে একটা জিনিস এর সাথে মনে রেখো যে তোমার এইখানে একটা জিনিস কোশ্চেন আছে যে, আরে কোশ্চেনটা কি জানো, যে হ্যাঁ তারাপুরে একবার কোশ্চেন এসেছিলো, এটা তোমার সিজিএলে একবার কোশ্চেন এসেছিলো যে এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে তারাপুর, মহারাষ্ট্রের তারাপুর, তো এইখানে কোন দেশ, নিম্নের কোন দেশ ইউরেনিয়াম সরবরাহ করে? ক্লিয়ার? এই যে তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম তো তোমার করতে হয়, তাদেরকে সরবরাহ করতে হয়, তো নিচের কোন দেশ সরবরাহ করে? তো মনে রাখবে 3টে দেশ সরবরাহ করে, সেটা হচ্ছে ফ্রান্স, চীন আর রাশিয়া। এই 3টে দেশ কিন্তু এই তারাপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে ইউরেনিয়াম সরবরাহ করে। ক্লিয়ার? আর কাকরাপাড়া কোথায় আছে? কাকরাপাড়া সেটা আছে কোথায়? গুজরাট রাজ্যে আছে। কৈগা কোথায় আছে? কৈগা আছে তোমার হচ্ছে কর্ণাটকে আছে। আর কালপাক্কাম আছে তোমার মাদ্রাজে আছে। পরবর্তী কোশ্চেন দেখো, রানী রামপাল কোন খেলার সঙ্গে জড়িত? ভীষণই গুরুত্বপূর্ণ। গলফ, জিমন্যাস্টিক, হকি নাকি কবাডি? তো তোমার হচ্ছে রানী রামপাল তিনি কোন খেলার সঙ্গে জড়িত? তিনি কিন্তু অপশান নাম্বার সি, হকি খেলার সঙ্গে কিন্তু জড়িত রানী রামপাল। সাইমন কমিশন কত সালে ভারতে আসে? দেখো ভারতে আসে বলেছে, তো ভুল করে যে 1927 করবে তারটা কিন্তু কাটা। 1928 সালে কিন্তু সাইমন কমিশন ভারতে আসে। অ্যাকচুয়ালি সাইমন কমিশন তৈরি হয় কত সালে? সাইমন কমিশন গঠিত হয় কিন্তু 1927 সালে। এবং যে কোন আইনের মাধ্যমে ভারত শাসন, কোন আইন? তো মনে রাখবে ভারত শাসন আইন 1919-এর এই আইনের মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি সাইমন কমিশন তোমার ভারতে সাইমন কমিশন গঠিত হয়, এবং সাইমন কমিশন ভারতে আসে কিন্তু 1928 সালে। ক্লিয়ার? এবং এই যে কমিশনের বিরোধিতা করা হয়েছিল, তার কারণ কি জানো তো? তার কারণ এটাই যে সেখানে কোনো ভারতীয় নাগরিক বা ভারতীয় নেতৃত্ব ছিল না, পুরোটাই তোমার ইংরেজ শাসন ছিল, মানে ইংরেজেরই সবাই ছিল, বা ব্রিটিশের সব লোকজন ছিল, এবং তার চেয়ারম্যান ছিলেন জন সাইমন, এবং তার নেতৃত্বেই কিন্তু এই সাইমন কমিশন নামটা হয়। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, কোন শিল্পে কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহার করা হয়? প্লাস্টিক, অটোমোবাইল, বাসনপত্র নাকি সিমেন্ট? তো আশা করি এটা তো খুবই ইজি কোশ্চেন। সিমেন্ট শিল্পে কিন্তু এই তোমার হচ্ছে চুনাপাথর হিসাবে বা কাঁচামাল হিসাবে চুনাপাথর ব্যবহার করা হয় হচ্ছে এই সিমেন্ট শিল্পে। এবং এর সাথে আর একটা জিনিস জেনে নাও যে এই যে চুনাপাথরের সংকেত তোমরা জানো ক্যালসিয়াম কার্বনেট, তো ক্যালসিয়াম কার্বনেটকে বলা হয় চুনাপাথর। এবং এর সাথে এটাও জেনে রাখো এই যে চুনাপাথর এটা কোন শিলায় তৈরি বলো তো? এটা আমাকে কমেন্ট বক্সে জানিও যে চুনাপাথর এটা কোন শিলায় তৈরি। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন, বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অম্লনাশকের একটি উপাদান হিসাবে ব্যবহার করা হয়? ক্যালসিয়াম সালফেট, সাধারণ লবণ, সোডিয়াম কার্বনেট নাকি সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যার সংকেত হচ্ছে কি NaH, সোডিয়াম হাইড্রোজেন NaHCO3।
NaCO3 বা এটার আরেক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেটই কিন্তু যেটাকে বলা হয় খাবার সোডা, তাই না? তোমরা সকলেই জানো সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে খাবার সোডা। এই খাবার সোডা কিন্তু অ্যাকচুয়ালি অম্লনাশকের উপাদান হিসাবে ব্যবহার করা হয়। পরবর্তী কোশ্চেন, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অশোক, চাণক্য, বিন্দুসার নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? তো সাঁচি স্তূপ এটা নির্মাণ করেন কে? এটা হচ্ছে তোমার সম্রাট অশোক কিন্তু এই সাঁচি স্তূপ নির্মাণ করেন। এবং এইখানে যদি দুই একটা কথা সম্রাট অশোক সম্বন্ধে বলি যে তিনি কোন বৌদ্ধ সম্মেলন, তোমরা তো জানো এগুলো বহুবার বলেছি, তিনি বৌদ্ধ সম্মেলন 4টে বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সেখানে সম্রাট অশোক কোন বৌদ্ধ সম্মেলনের সভাপতিত্ব ছিলেন বা তিনি পৃষ্ঠপোষকতায় ছিলেন সেটা তোমরা জানো। এবং অশোকের পিতার নাম কি? অশোকের পিতার নাম বিন্দুসার। এগুলো কিন্তু খুব আসে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আমি বলি, এই যে সাঁচি স্তূপ, তোমরা কি বলতে পারবে সাঁচি স্তূপ আমাদের যে নতুন যে নোট আছে 200, 1000, 500 টাকার নোট, এরকম কোন টাকার নোটের উপর এই সাঁচি স্তূপের যে ছবি সেটা পিছনে আছে? তো মনে রাখবে, এটা বলেই দিলাম, 200 টাকার নোট, নতুন যে 200 টাকার নোট, সেই 200 টাকার নোটের উপর কিন্তু এই সাঁচি স্তূপকে তোমার দেখা যায়। এবং এটা হচ্ছে ইউনেস্কো একটা হেরিটেজ সাইটের মধ্যে কিন্তু এই সাঁচি স্তূপকে তোমার রাখা হয়েছে। ভারতের প্রথম জাতীয় পতাকা 1906 সালে কোথায় উত্তোলন করা হয়? ভীষণই গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম জাতীয় পতাকা 1906 সালে কোথায় উত্তোলন করা হয়? পাটনা, কলকাতা, নতুন দিল্লি, আহমেদাবাদ। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, সেখানে কিন্তু সেটা অ্যান্সার হচ্ছে কলকাতা। অর্থাৎ 1906 সালে কিন্তু প্রথম ভারতের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় কিন্তু 1906 সালের, মনে রেখো, 7ই আগস্ট। এটাও পরীক্ষায় দেয়, এখন কিন্তু এগুলোও দেয়, সালের সাথে কিন্তু ডেটটাও চায়। ডেটগুলো একটু মনে রেখো যতটা সম্ভব। তো 1906-এর 7ই আগস্ট কলকাতাতে কিন্তু প্রথম এই ভারতের জাতীয় পতাকা কিন্তু তৈরি করা হয়। এবার কোশ্চেন হচ্ছে, তখনকার সময় মানে যখন এই ভারতের জাতীয় পতাকা তৈরি করা হয়েছিল সেই পতাকার রঙটা কী ছিল, কী কী রঙ ছিল? তো মনে রাখো, ভীষণ ইম্পর্ট্যান্ট, আর মানে রেড, ইয়েলো মানে হলুদ, আর হচ্ছে সবুজ, ঠিক আছে? তার মানে RYG অর্থাৎ লাল, হলুদ আর সবুজ, এই ছিল জাতীয় পতাকার প্রথম কালার। তো বলতেই পারে পরীক্ষায় যে 1906 সালে যে কলকাতায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল সেখানে নিচের কোন কালারটি ছিল না? তো এই 3টে কালার দিয়ে দিল, আর একটা অন্য কালার দিয়ে দেবে, সেই কালারটা কিন্তু তখন ছিল না। ক্লিয়ার? এবং এর সাথে এটাও জেনে রাখো, ভারতের প্রথম তো নয় কলকাতায়, কিন্তু যদি বলা হয় দ্বিতীয় পতাকা উত্তোলন কোথায় করা হয়েছিল, সেটা কিন্তু ভারতে না, মনে রাখবে প্যারিসে করা হয়েছিল। ঠিক আছে, প্যারিসে সেটা কিন্তু করা হয়েছিল, সেটা হচ্ছে 1907 সালে। ঠিক পরের বছরই তোমার ফ্রান্সের প্যারিসে কার দ্বারা করা হয়েছিল? মাদাম ভিকাজি রুস্তম কামার দ্বারা কিন্তু 1907 সালে কিন্তু দ্বিতীয়বার কিন্তু ভারতের পতাকা উত্তোলন করা হয়, এবং তৃতীয় পতাকা উত্তোলন করা হয় 1917 সালে। ক্লিয়ার? আর এই নিয়ে আর একটা জিনিস না বললেই নয়, যে গণপরিষদ তোমরা জানো, শুনেছো, গণপরিষদ কেন গঠিত হয় সেটা জানো। তাহলে পরীক্ষা একটা কোশ্চেন আছে যে গণপরিষদ কবে ভারতের যে জাতীয় পতাকা সেটা গ্রহণ করে কবে? তো তোমরা আসলে আশা করি সকলেই জানো, 1947 সালের ডেটটা হচ্ছে 22শে জুলাই। 1947 সালের 22শে জুলাই কিন্তু এই ভারতের জাতীয় পতাকা গণপরিষদ কর্তৃক কিন্তু গৃহীত হয়। পরবর্তী কোশ্চেন দেখো, যত তথ্য দেবো তত ভিডিও একটু বড় হবে, তো তথ্য সব কোশ্চেনের ক্ষেত্রে দেওয়া সম্ভব না। তবু আমি চেষ্টা করি যেগুলো অনেক দিন আগে দিয়েছি সেগুলোই আবার দিচ্ছি, আবার যেগুলো রিসেন্ট দিয়েছি সেগুলো আমি অ্যাভয়েড করছি। তো এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো হতে থাকবে। যারা সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দিও, দেখবে ভালো লাগবে। নেক্সট কোশ্চেন বলছে, পোখরান পারমাণবিক দ্বিতীয় পরীক্ষার এর সাংকেতিক নাম কি ছিল? দেখো, প্রথম পরীক্ষা তোমরা সকলেই জানো স্মাইলিং বুদ্ধ, আবার লাফিং বুদ্ধ করে দিও না। স্মাইলিং বুদ্ধ ছিল প্রথম যে রাজস্থানের পোখরানের যে পারমাণবিক পরীক্ষা হয়েছিল, প্রথমটার নাম ছিল স্মাইলিং বুদ্ধ। তাহলে দ্বিতীয় পরীক্ষার নাম কি ছিল? তো ভীষণই গুরুত্বপূর্ণ, অপারেশন শক্তি। অপারেশন শক্তি হচ্ছে যে পোখরানে যে দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা হয়েছিল সেটা হচ্ছে রাইট আনসার অপারেশন শক্তি। নেক্সট কোশ্চেন বলছে, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে? ট্রিগভিলি, কি বলছে, ড্র্যাগ হ্যামার্সকোল্ড, ইউথান্ট নাকি অ্যান্তোনিও গুটেরাস?
তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি ইজ আ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অ্যান্তোনিও গুতেরাস কিন্তু এখন যে সম্মিলিত জাতিপুঞ্জের যে মহাসচিব, তার মহাসচিব হচ্ছে অ্যান্তোনিও গুতেরাস। পরবর্তী কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের, আচ্ছা একই কোশ্চেন, আচ্ছা একই জায়গা থেকে দুটো কোশ্চেন হয়েছে, ঠিক আছে। তো জাতিপুঞ্জের বলছে কতজন অস্থায়ী সদস্য রয়েছে? 15 জন, 10 জন, 12 জন, 14 জন। তো অস্থায়ী সদস্য রয়েছে কতজন? 15 জন তো টোটাল সদস্য, তার মধ্যে 5 জন হচ্ছে স্থায়ী আর 10 জন হচ্ছে অস্থায়ী। তো অস্থায়ী সদস্য রয়েছে 10 জন। এখানে 5 জন যে স্থায়ী সদস্য সেগুলোর নাম তোমরা জানো, সেগুলো বহুবার এর আগে বলেছি। আর 10 জন যে অস্থায়ী সদস্য সেগুলো কিন্তু তোমাদের জেনে রাখাটা উচিত। তার মধ্যে কয়েকটা নামেই বলি, যেমন ভারত অস্থায়ী সদস্য হিসেবে আছে, এস্তোনিয়া, আয়ারল্যান্ড, কেনিয়া, মেক্সিকো, নরওয়ে আছে, ভিয়েতনাম আছে, এরকম আরও কয়েকজন আছে, এরকম 10 জন অস্থায়ী সদস্য আছে। আর স্থায়ী তো তোমরা জানো চীন, ফ্রান্স, রাশিয়া, ইউনাইটেড কিংডম আছে, যুক্তরাষ্ট্র। এবং এইখানে যে আরও কোশ্চেন আসে যে কবে সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসাবে পালন করা হয় বা ইউএন ডে কোন দিন, সেগুলো বহুবার বলেছি, এখানে আর বললাম না। 3টি রোধক 5 ওহম, 6 ওহম, 4 ওহম শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে মোট রোধ কত? দেখো শ্রেণী সমবায় আমি কি বলেছি, আমি বহুবার বলেছি যে শ্রেণী সমবায় থাকলে রোধগুলোকে কী করবে? যোগ করে দেবে। তাহলে যোগ করলে 5 আর 6 11, 11 আর 4 কত হবে? 11 4 15। তো রাইট অ্যান্সার কী হবে? 15 ওহম। এখানে কিন্তু ওহম মিটার আছে, তো ওহম মিটার ওইসবের কোনো কিছু না। তো রাইট অ্যান্সার কী হবে? 15 ওহম ইজ আ রাইট অ্যান্সার। প্লেন যোগ। আর যদি সমান্তরাল বলে সেগুলো তোমরা জানো, সমান্তরাল হলে ভগ্নাংশ করে নিয়ে সবার যা দেওয়া থাকবে তার অনন্য করে নিয়ে যোগ করবে, তারপরে লাস্টে গিয়ে উল্টে দিতে হবে। ওকে, নেক্সট, রাজা রবি বর্মা কী হিসাবে বিখ্যাত? চিত্রশিল্পী, কবি, গণিতবিদ নাকি গায়ক? তো রাজা রবি বর্মা কিন্তু তিনি একজন বিখ্যাত চিত্রশিল্পী। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম হাইকোর্ট কোথায় স্থাপিত হয়? ভীষণ গুরুত্বপূর্ণ, ভারতের প্রথম হাইকোর্ট কোথায় স্থাপিত হয়? কলকাতা, দিল্লি, মুম্বাই, পাঞ্জাব? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার, আচ্ছা প্রথম হাইকোর্ট, এটা রাইট অ্যান্সার কলকাতা। ঠিক, কলকাতায় কিন্তু প্রথম হাইকোর্ট স্থাপিত হয়। পরবর্তী কোশ্চেন, স্ম্যাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল নাকি হকি? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, ভলিবল খেলার সঙ্গে কিন্তু এই স্ম্যাশ শব্দটি কিন্তু জড়িত। একটি ভৌত অবস্থার বর্ণনায় কিছু রাশির পরিমাণ নির্দিষ্ট হয় তার মান ও দিকের সাথে। এই ভৌত পরিমাণকে বলা হয়, কি বলছে ভালো করে বুঝবে। একটি ভৌত অবস্থার একটা বর্ণনায় কিছু রাশির পরিমাণ নির্দিষ্ট হয় তার মান ও দিকের সাথে। দেখো, যদি মান এবং দিক উভয়ের কথাই বলা হয় তখন সেই পরিমাণকে কি বলা হয়? সেই পরিমাণকে বলা হয় ভেক্টর রাশি। একটু জাস্ট ব্যাপারটা একটু ঘুরিয়ে বলেছে। আমি তোমাদের পড়িয়েছি এরকম যে কোনো রাশির মানে কোনো একটা জিনিসকে যদি মান ও দিক বা অভিমুখ দুটোর কথাই বলা হয় তখন তাকে বলা হয় ভেক্টর। আর যদি কোনো একটা রাশির ক্ষেত্রে শুধু মান নিয়ে আলোচনা করা হয় কিন্তু তার কোনো দিক নেই তখন তাকে বলা হয় স্কেলার। কিন্তু আমাকে এখানে কি বলেছে? মান ও দিক এর সাথেই যদি কোনো একটা জিনিস জড়িত থাকে তখন তাকে বলা হয় ভেক্টর রাশি। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা, এটার একটা তোমার সংকেত আছে, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা যেটাকে বলা হয়, এটা একটা নাম আছে, কি জানো? প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা, যেটা হচ্ছে PM, প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা। আচ্ছা এইরকমই PMSSY, ঠিক আছে, PMSSY। তো প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা এটা কত সালে চালু হয়? তো আশা করি এটা কিন্তু দেখো এটা অনেক আগেকার কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। 2003 সালে কিন্তু এই প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা কিন্তু চালু হয়। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন, মালালা ইউসুফজাই সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী। তো এটা আশা করি সকলেই জানো, সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী হচ্ছে মালালা ইউসুফজাই এবং তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন, এটাও তোমরা জানো। বলছে তিনি কত সালে এই নোবেলটি পেয়েছিলেন, শান্তিতেই নোবেলটি পেয়েছিলেন, সেটা কত সালে? 2017, 16, 15 নাকি 14 সালে? তো মনে রাখবে তিনি কিন্তু 2014 সালে এই শান্তিতে নোবেল পেয়েছিলেন এবং তিনিই কিন্তু সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী এখনও পর্যন্ত। এবং তিনি কোথাকার বাসিন্দা? তিনি হচ্ছে পাকিস্তানের বাসিন্দা এবং একজন শিক্ষাকর্মী। ওকে, যখন তিনি নোবেল পেয়েছিলেন তখন তার বয়স হচ্ছে 17, মাত্র 17 বছর বয়সে তিনি কিন্তু নোবেল পেয়েছিলেন। এবার এইখানে আর একটা কোশ্চেন দেয় যে এখানে এরমও দিতে পারে যে তার কিছু বিখ্যাত বইয়ের নাম তোমরা একটু জেনে রাখবে, যেহেতু সর্বকনিষ্ঠ নোবেল জয়ী, শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই, তো তার কিছু বই থাকবে, সেই বইয়ের নামগুলো কিন্তু একটু জেনে রাখো, এই মুহূর্তে আমি বললাম না। এবং আর একটা জিনিস দিতে পারে যেটা হচ্ছে যে
মানে দ্বিতীয় সর্বকনিষ্ঠ এরকম দিতে পারে, বা তৃতীয় সর্বকনিষ্ঠ, এগুলো কিন্তু আছে, তোমরা একটু দেখে নিও, যে কোনো মাধ্যম থেকে দেখে নিও। ফ্লপি ডিস্ক একটি, এটা কি? ফ্লপি ডিস্ক একটা কি? ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, স্টোরেজ ডিভাইস নাকি সফটওয়্যার? তো ফ্লপি ডিস্ক এটা কি? ফ্লপি ডিস্ক হচ্ছে এটা এক ধরনের স্টোরেজ ডিভাইস। আমরা ডিস্কে কী করি? স্টোরেজ করি, তো স্টোরেজ ডিভাইস। কোন দিনটি ওজন দিবস হিসেবে পালন করা হয়? 16ই ডিসেম্বর, 16ই নভেম্বর, 16ই অক্টোবর নাকি 16ই সেপ্টেম্বর? তো ওজন ডে পালন করা হয় কিন্তু 16 সেপ্টেম্বর, 16ই সেপ্টেম্বর কিন্তু ওজন দিবস হিসাবে পালন করা হয়। নিচের কোনটি থেকে গোদাবরী নদীর উৎপত্তি? তাহলে গোদাবরী নদীর উৎপত্তি কোনটি থেকে? যমুনাত্রী, ত্রম্বকেশ্বর, গঙ্গোত্রী নাকি চেমায়ন্দুম? তো আশা করি সকলেই জানো গোদাবরী নদীর উৎপত্তি হচ্ছে ত্রম্বকেশ্বর থেকে কিন্তু গোদাবরী নদীর উৎপত্তি। এবং এটা মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ, যে গোদাবরীকে তোমার দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কেন? এর কারণ মনে রাখবে যে গোদাবরী হচ্ছে ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী। এবং যদি বলা হয় গঙ্গার পরে ভারতের দীর্ঘতম নদীকে, তো গঙ্গার পরে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে এই গোদাবরী। ক্লিয়ার? তো যেহেতু এটা দক্ষিণ, মানে অ্যাকচুয়ালি কি, এটা তোমার দক্ষিণ দিক দিয়ে সব এর সাথে রিলেটিভ আছে এই গোদাবরী, তো এই কারণেই গোদাবরীকে কিন্তু দক্ষিণের গঙ্গা কিন্তু বলা হয়। এবং কোন কোন রাজ্য, দেখো পরীক্ষায় একবার কোশ্চেন এসেছিল, WBCS একটা কোশ্চেন এসেছিলো, আমি সালগুলো তোমাদের দিচ্ছি না, কেননা তাহলে অনেকটা এমনিই তোমাদের ভিডিও অনেক লেটে আসছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। হ্যাঁ, একটু সমস্যা হয়ে পড়ে, যাই হোক। তো সালগুলো আমি দিতে পারি না এই কারণে, কিন্তু WBCS একবার এসেছিলো যে নিচের কোন রাজ্যের উপর দিয়ে, এগুলো তোমরা জানো, দেবে আগামী যে কোনো গ্রুপ ডি রেলে, তার জন্য গুরুত্বপূর্ণ, যে কোন রাজ্যের উপর দিয়ে গোদাবরী নদী যায়নি। তো মনে রাখবে গোদাবরী নদী গিয়েছিল কিন্তু মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যের উপর দিয়ে গেছে। তাহলে বাকি এই রাজ্য বাদ দিয়ে বাকি কোনো একটা রাজ্য দিয়ে দেবে, সেখানে গোদাবরী নদী তার উপর দিয়ে যায়নি, ক্লিয়ার, বা প্রবাহিত হয়নি। তাহলে কি কি বললাম? মহারাষ্ট্র, তোমরা দেখো দক্ষিণ দিকে চিন্তা করো, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তো দক্ষিণ দিকে কারা কারা আছে? তো মহারাষ্ট্র, তারপর আছে এদিকে ছত্তিশগড়, তারপর তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ। তো এইভাবে কিন্তু, এই কারণে একে যেহেতু দক্ষিণের নদী বলা হয়, তো এই কারণে বলা হয় দক্ষিণ ভারতের নদী। আর গোদাবরী হচ্ছে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী। নেক্সট কোশ্চেন বলছে সারি মেলাও। তো ফসফরাস দ্বিপরমাণুক, তোমাকে পারমাণবিক পরিমাণ 4 দিয়েছে, ওজন ত্রিপরমাণুক, অক্সিজেন চতুষ্পরমাণুক। আচ্ছা দেখো, প্রথম কথা হচ্ছে ওজন ত্রিপরমাণুক, হ্যাঁ আমাকে মেলাতে বলেছে না, কিন্তু এটা মনে হচ্ছে কোনো একটা ব্যাপারটা কি, এর সাথে 4। আচ্ছা এইখানে ল্যাটিন নাম্বারগুলো আমি তোমাদের দিতে ভুলে গেছি, এখানে হয়তো এটা 1 হবে, হ্যাঁ এটা 2 হবে, ঠিক আছে, এটা 3 হবে, এটা 4 হবে, ঠিক আছে। তো এবার তোমাদের একটু বলে দিই তাও, ওজন মানে O3, তো O3 হচ্ছে এটা ত্রিপরমাণুক, তার মানে সি এর সাথে এই 3-এর মিল আছে, মানে C3, তার মানে এটা ঠিক আছে, তো প্রত্যেকটাই C3 আছে না, ডি এরটা তো ঠিক নেই, তো ডি এরটা কাটা, তো C3 যেটা আছে সেটা ঠিক আছে। আচ্ছা অক্সিজেন চতুষ্পরমাণুক না, অক্সিজেন তো O2, তাহলে অক্সিজেন হবে D, তার মানে D1 হবে, D1 কোথায় আছে? D1, তার মানে এই অপশানটা কেটে গেল, D1, তার মানে অপশান এ আর বি এর মধ্যে হবে। আচ্ছা পারমাণবিক পরিমাণ 4, আচ্ছা কিসের পারমাণবিক পরিমাণ 4? কোনো একটা গণ্ডগোল আছে, এটা কোশ্চেনটা একটু গণ্ডগোল। পারমাণবিক পরিমাণ 4 বলতে কি বোঝাতে চাইছে সেটা ঠিকঠাক কোশ্চেনটা দেওয়া হয়নি। যাই হোক, এইভাবে তোমরা এলিমিনেট করবে, কোশ্চেনের অপশান দেখে দেখে এলিমিনেট করবে। বলছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, এইমাত্র পড়ালাম, WTO এর সদর দপ্তর কোথায়? তো আশা করি সকলেই জানো, সুইজারল্যান্ডের জেনেভাতে কিন্তু WTO সদর দপ্তর। গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? গান্ধী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তো মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ, রাজস্থান নাকি মধ্যপ্রদেশ? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশান নাম্বার ডি, অর্থাৎ মধ্যপ্রদেশে কিন্তু এই গান্ধী সাগর বাঁধ কিন্তু অবস্থিত। চিপকো আন্দোলনের অন্যতম প্রধান নেতা কে ছিলেন? মেধা পাটেকর, বাবা আমতে, সুন্দরলাল বহুগুণা নাকি উপরের কেউই নন? তো রাইট আনসার অপশান নাম্বার সি, সুন্দরলাল বহুগুণা, ইনি কিন্তু চিপকো আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিকে সৈন্যদের সাথে তুলনা করা হয়? লোহিত রক্তকণিকা, রক্তের প্লেটলেট, শ্বেত রক্তকণিকা নাকি প্লাজমা? তো শ্বেত রক্তকণিকাকে কিন্তু সৈন্যদের সাথে তুলনা করা হয়, কেননা শ্বেত রক্তকণিকা মনে রাখবে ফ্যাগোসাইটোসিস, কি বললাম? ফ্যাগোসাইটোসিস,
এই ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কিন্তু আমাদের যে শরীরে যে তোমার জীবাণু ধ্বংস করা সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ। আর লোহিত রক্তকণিকার প্রধান কাজ কি? আমাদের যে রক্তে অক্সিজেন এবং যে কার্বন ডাইঅক্সাইড, এই অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহন, এই পরিবহনে সহায়তা করা কিন্তু অ্যাকচুয়ালি লোহিত রক্তকণিকার প্রধান কাজ। আর শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য কোনটি? উড়িষ্যা, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ নাকি গুজরাট? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, উড়িষ্যা কিন্তু ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য। যখনই বক্সাইট কথাটা চলে আসলো, তো বক্সাইট কার আকরিক বলো তো? মনে রাখবে বক্সাইটের আকরিক হচ্ছে অ্যালুমিনিয়াম। আর এই বক্সাইটের সংকেত কি? এই বক্সাইটের সংকেত হচ্ছে Al2O3,3H2O। পরীক্ষায় দেয় কিন্তু যে বক্সাইটে কী পরিমাণ জল থাকে, তো মনে রাখবে 3 মোল জল থাকে বা 3 অণু জল থাকে। পরবর্তী কোশ্চেন, দুই নদীর মধ্যবর্তী অংশকে কি বলে? গৃখা, দোয়াব, ধান্ধ নাকি কোনোটিই নয়? তো দুই নদীর যে মধ্যবর্তী অংশ এটাকে কি বলা হয়? তো রাইট অ্যান্সার দোয়াব। তো দুই নদীর যে মধ্যবর্তী অংশ সেটাকে বলা হয় দোয়াব। নেক্সট কোশ্চেন, ডুরান্ড কাপের খেলা প্রথম কোন শহরে শুরু হয়েছিল? ডুরান্ড কাপ তোমরা জানো এটা কোন ক্ষেত্রে খেলা হয়? তো প্রথম শুরু হয়েছিল কোথায়? সিমলা, কানপুর, বারাণসী নাকি দেরাদুন? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, সিমলায় কিন্তু প্রথম ডুরান্ড কাপের খেলা কিন্তু শুরু হয়েছিল। দুধুয়া অ্যাকচুয়ালি এটা একটা জাতীয় উদ্যান। তো দুধুয়া যে জাতীয় উদ্যান সেটা কোন রাজ্যে অবস্থিত? তো উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর নাকি মধ্যপ্রদেশ? তো দুধুয়া যে জাতীয় উদ্যান সেটা অবস্থিত কোথায়? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, হচ্ছে দুধুয়া জাতীয় উদ্যান। নেক্সট, এদের মধ্যে কোন ধাতুটিকে খোলা অবস্থায় রাখলে আগুন ধরে যায়? তো বলেছিলাম তোমাদের বারবার যে অধিক যে অ্যাক্টিভ মেটাল কোথায় আছে? গ্রুপ 1-এ। বহুবার বলেছিলাম কি কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবেডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো কি? এগুলো সবই অ্যাক্টিভ মেটাল। তার মধ্যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এগুলো খুবই অ্যাক্টিভ মেটাল। তো যেখানে সোডিয়াম, পটাশিয়াম থাকবে সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। এগুলো কিন্তু খোলা অবস্থায় তুমি যদি রেখে দাও বায়ুর মধ্যে, তো সেখানেই কিন্তু আগুন ধরে যেতে পারে বা ধরে যায়। মানবদের কোন অঙ্গ পিত্তরস উৎপন্ন করে? ক্ষুদ্রান্ত, অগ্ন্যাশয়, যকৃৎ নাকি পাকস্থলী? তো পিত্তরস উৎপন্ন করে কিন্তু যকৃৎ। এবং মনে রাখবে যকৃতে কিন্তু একটা চক্র সম্পন্ন হয়, কি? অর্নিথিন চক্র। এই অর্নিথিন চক্রের মাধ্যমে কিন্তু যকৃতে মূত্র উৎপাদন হয় বা ইউরিয়া উৎপাদন হয়। নিম্নলিখিতের মধ্যে কোনটি রাষ্ট্রসংঘের সরকারি ভাষা নয়? চীনা ভাষা সরকারি, ম্যান্ডারিন, ফরাসি, আরবি? তো ম্যান্ডারিন, এই যে ম্যান্ডারিন ভাষা সেটা কিন্তু রাষ্ট্রসংঘের সরকারি ভাষা নয়। ক্লিয়ার? রাষ্ট্রসংঘের সরকারি ভাষা কিন্তু ম্যান্ডারিন নয়। প্রকরণ, এই প্রকরণ কি? বলছে একই পিতামাতার সন্তানদের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এটাও ঠিক। একই পিতামাতার সন্তানদের মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে প্রকরণ। পিতা মাতা ও সন্তানের মধ্যেকার পার্থক্য অবশ্যই। একই প্রজাতির স্বতন্ত্র জীবের মধ্যেকার পার্থক্য, এটাও ঠিক। তার মানে উপরের সবকটি বিকল্প কিন্তু সঠিক, এটাই হচ্ছে প্রকরণ। তো এই হচ্ছে আমাদের যে 59 সেট তোমাদের মডেল সেট যেটা দিয়ে থাকি বিশেষ করে আরবিএফকে টার্গেট করে। তো এই হচ্ছে আমাদের কমপ্লিট হলো। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো কেমন লাগছে, বা তোমরা কমেন্টে জানাতে পারো কোনো সমস্যা থাকলে, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।